দেখছেন টিভি9 বাংলা। শুরু করছি সন্ধ্যে সুপার প্রাইম টাইম। আপনাদের সঙ্গে রয়েছে আমি তন্নিষ্ঠা এবং আমার সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা এবং মধুকর্মী। মোহাম্মদবাজারের দেউচায় সেখানে মিনার মণ্ডল, সেই মিনার মণ্ডল এখন খবরের শিরোনামে, কারণ তার বাড়ি থেকে তাল তাল সোনা উদ্ধার হয়েছে টাকা। এখনো অব্দি খবর যা পাওয়া যাচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি, পুলিশি তল্লাশিতে বাজেয়াপ্ত নগদ 28,50,00,000 টাকা, মিলল 15 কেজি সোনা। গ্রেপ্তার মিনার মণ্ডল, বাড়ি সিল করলো পুলিশ। ট্রাঙ্কে ভরে বাজেয়াপ্ত টাকা সোনা নিয়ে গেল পুলিশ, পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে আলমারি। মিনার মণ্ডলকে 8 দিন পুলিশ হেফাজতের নির্দেশ আদালতে। মিনারকে জেরা করে এবার তুলোর টিকিট নাগাল পেতে চায় পুলিশ। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে টানা তার বাড়ি থেকে লাগাতার যে টাকা উদ্ধার হয়েছে, তাতে টাকার পরিমাণকে দাঁড়িয়েছে 28,50,00,000 টাকা। এই এত টাকা সোনা তার বাড়িতে ছিল, মিনার মণ্ডলের বাড়িতে ছিল, এবং তার মাথায় কে? অনুব্রত মণ্ডল, এমনটাই বলা হচ্ছে। অনুব্রত ঘনিষ্ঠ মিনার মণ্ডল, এবং তার বাড়িতেই এত টাকা সোনা উদ্ধার হয়েছে। আমরা ছবি দেখাচ্ছি আপনাদের। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যেই টাকা ভর্তি যে ট্রাঙ্ক, সেইগুলিকে বের করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। একটার পর একটা সেই ট্রাঙ্ক কিন্তু এই মুহূর্তে বের করা হচ্ছে। পিজন ভ্যান আনা হয়েছে পুলিশের পক্ষ থেকে, সেই পিজন ভ্যানে কিন্তু তোলা হচ্ছে। 6টি ট্রাঙ্ক এখানে আনা হয়েছিল, সেই ট্রাঙ্কগুলিকে এই মুহূর্তে এখান থেকে বের করা হচ্ছে। একে একে সেগুলিকে বের করা হবে। একটি বের করা হলো পুলিশ সূত্রে, পুলিশের সাহায্য নিয়ে এবং কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়ে একেবারে গালা দিয়ে সিল করা হয়েছে, সিল করে দেওয়া হয়েছে। সিল করার পর কিন্তু সেইগুলিকে আনা হচ্ছে। ওপরে গালা দিয়ে সিল মারা হয়েছে বীরভূম ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে ওপরে, এবং তার সাথে তালা মারা হয়েছে। এই তালা মারার পর একেবারে সিল করার পর বাজেয়াপ্ত করা হয়েছে এই সমস্ত টাকা ভর্তি যে ট্রাঙ্ক, সেইগুলিকে, এবং সেইগুলিকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে একে একে। 3 নম্বর এটা 28,50,00,000 টাকা। এই ধরনের একটা প্রত্যন্ত গ্রাম দেউচা, সেই দেউচা গ্রামের প্রত্যন্ত গ্রামে এই ধরনের একটা বাড়িতে যে 28,50,00,000 টাকা 15 কেজি সোনা মজুত করা ছিল, সেটা মেনেই নিতে পারছেন না এখানকার স্থানীয় বাসিন্দারা। ছোট একটা বাক্স এই মুহূর্তে নিয়ে আসে, সেটাকেও বাক্সবন্দি করে নিয়ে আসা। সম্ভবত সোনা, সম্ভবত 15 কেজি সোনা উদ্ধার করা হয়েছিল, সেই সোনার বাক্সটাকে কিন্তু এই মুহূর্তে নিয়ে আসা হলো। সোনা ভর্তি বাক্সটাকে নিয়ে আসা হলো। সম্ভবত যে 15 কেজি সোনা উদ্ধার হয়েছিল, সেটাকে এই মুহূর্তে পিজন ভ্যানের মধ্যে তোলা হলো। আরও একটি আনা হলো, সেটাকেও তোলা হচ্ছে পিজন ভ্যানে, এবং রীতিমতো 5 জন পুলিশ কর্মী তারা হিমশিম খেয়ে যাচ্ছেন এই যে টাকা ভর্তি যে ট্রাঙ্ক, সেগুলিকে তুলতে, কারণ পুরোপুরি টাকাতে ভর্তি রয়েছে। আরও একটি আনা হচ্ছে, অর্থাৎ 5টি পরপর ট্রাঙ্ক এখানে আনা হলো। এরপর কিন্তু 6 নম্বরটা সোনা ভর্তি আরও একটা বাক্স, সোনা ভর্তি আরও একটা ছোট বাক্স দেখতে পাওয়া যাচ্ছে, সেটাকেও কিন্তু পিজন ভ্যানে তোলা হচ্ছে। সোনা ভর্তি আরও একটা বাক্স, সেটাকে পিজন ভ্যানে তোলা হচ্ছে। অর্থাৎ যে 15 কেজি সোনা, সেটাকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে, এবং যে টাকা, সেটাকে 6 ভাগে বিভক্ত করা হয়েছে। এর সাথেও ব্যাগ উদ্ধার হচ্ছে, যেই ব্যাগের মধ্যে বাড়িতে আলমারি ভর্তি করে রাখা হয়েছিল এই যে 28,50,00,000 টাকাকে, সেই ব্যাগগুলিকেও এখান থেকে উদ্ধার করা হলো। সাথে সাথে 6 নম্বর যে ট্রাঙ্ক, সেটাকেও কিন্তু এখান থেকে রিকভার করা হলো, এবং সেটাকেও বের করা হচ্ছে পিজন ভ্যানের মধ্যে, সেটাকেও তোলা হচ্ছে। 15 কেজি যে সোনা, সেটা কিন্তু সম্পূর্ণভাবে পিজন ভ্যানের মধ্যে সেটাকে ভরে দেওয়া হলো। প্রচুর পরিমাণে বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে, পুলিশের নিরাপত্তা সহকারে এটাকে কিন্তু বীরভূমের সিউড়িতে পাঠানো হবে। শুধু দেউচা, পাচামি, মোহাম্মদবাজার, বীরভূমের বালি মাফিয়া, এরকম বহু মানুষের বাড়িতে সার্চ করা হোক, এবং গরিব মানুষদেরকে যারা এতদিন ঠগিয়েছে, কোথায় রাজস্ব ফাঁকি দিয়ে কোথায় ছিল এই টাকা? তাহলে আজকে সরকারকে বিপথে পরিচালনা করার মূল কারিগর হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর এসব হয়েছে বীরভূমের কেষ্ট, বিষ্টু, কাজল, এদের দ্বারা। মুড়ির টিনে করে টাকা নিয়ে গেছে। মিনার মণ্ডল নয়, মিনার মণ্ডলের মতো বহু মানুষের বাড়িতে সাজ হোক, তাহলে গরিব মানুষ যে আজকে পশ্চিমবঙ্গে একটা মানুষের মধ্যে যে ঋণের বোঝা বইছে, সব কমে যাবে। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি।
মিনারের বাড়িতে জকের ধন, আর টুলু মণ্ডলের বাড়ি, তার বাড়িতে তো একেবারে সোনার খনির হদিশ মিলল। জল্পনা বাড়ালো একটি ছবি। সিউড়িতে টুলু মণ্ডলের প্রাসাদে নিয়ে সোনার ওজন মাপার যন্ত্র। সুজয় রয়েছেন, সরাসরি চলে যাবো সুজয়ের কাছে। সুজয়, এই যে সোনা মাপার যন্ত্র নিয়ে যাওয়া হলো, এটাতে তো আরো অনেকটা বেশি জল্পনা বেড়ে গেল। একদিকে আমরা দেখতে পাচ্ছি 15 কেজি সোনা উদ্ধার হয়েছে, আর অপরদিকে টুলু মণ্ডলের বাড়িতে সেখানে সোনা মাপার যন্ত্র নিয়ে আসা হলো। একেবারে দেখো, বেশ কয়েক ঘন্টা হয়ে গেছে পুলিশের তল্লাশি শুরু হয়েছে এই টুলু মণ্ডলের এই বাড়িতে। সুভাষপল্লীতে তার বাড়ি এবং প্রাসাদপুরম বাড়ি, সেখানে এই মুহূর্তে পুলিশ তল্লাশি চালাচ্ছে। এবং অবশ্যই আমরা দেখেছি যে একজন স্বর্ণকার তিনি সোনা মাপার মেশিন নিয়ে এসেছেন, সুতরাং সেখান থেকে একটা অনুমান করা যেতে পারে যে আজকে এই বাড়ির মধ্যে থেকেও কিছু সোনা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি তল্লাশিতে পুলিশের নজর মূলত যে কোথাও কোনোভাবে অর্থাৎ টাকা লুকিয়ে রাখা হয়েছে কেন। যেমনটা মিনার মণ্ডলের বাড়িতে দেখা গিয়েছিল, খাটের নিচ থেকে আলমারি থেকে 28,50,00,000 টাকা পাওয়া গিয়েছে। সেক্ষেত্রে এই প্রাসাদে বা এই টুলু মণ্ডলের বাড়ি, সেখানেও এই ধরনের কোনো টাকা পাওয়া যায় কিনা সেদিকে পুলিশের নজর রয়েছে। এবং বেশ কয়েক ঘন্টা হয়ে গেল পুলিশের তল্লাশি চলছে। বাড়িতে 4টি ফ্লোরেই পুলিশের টিম রয়েছে। প্রত্যেকটা ঘরে ঢুকে ঢুকে সার্চ ওয়ারেন্ট নিয়ে তারা তল্লাশি চালাচ্ছে। যেহেতু তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে এই পাথর পাচার, পাথরের যে মাইনিং এবং তার পাশাপাশি যে ডিসিআর, সেইটাকে জাল করে কোটি কোটি টাকা কামানো, সুতরাং সেই টাকা কোথায় গেল সেটাই তদন্তকারীরা জানতে চান। আর সেই জানার উদ্দেশ্যেই তল্লাশি চালানো হচ্ছে বিভিন্ন জায়গায়। আজকে তার 2টি বাড়িতে তল্লাশি চালানো হয়েছে এবং অপর একটি তার ডাম্পিং ইয়ার্ড বা যেটা পার্কিং লট বলা হচ্ছে, সেখানেও তল্লাশি চালানো হয়েছে। সেই জায়গা থেকে যেখানে জানা যাচ্ছে স্থানীয় সূত্রে যে ডিসিআর কাগজ ছাপার সেখানে একটি ছাপাখানা ছিল, একটি অফিস ঘরের আড়ালে সেই ছাপাখানা তৈরি করা হয়েছিল, সেই ছাপাখানাতেও তল্লাশি চালানো হয়েছে। তার পাশাপাশি প্রচুর পরিমাণে প্রায় পাহাড়ের সমান উচ্চতার, ছোট টিলা পাহাড়ের সমান উচ্চতার স্টোন চিপস রয়েছে, বালি রয়েছে, সেগুলি পথশ্রী প্রকল্পের জন্য এখানে স্টোর করে রাখা হয়েছিল। অর্থাৎ আপডেটের দিকে তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। এই পুরো ক্রাইমটা যেটা আমরা দেখেছি, এটা বিরাট এলাকা জুড়ে দীর্ঘদিন ধরে ঘটছে এবং তার একটা ছোটোখাটো বলতে পারেন টিপ অফ দ্য আইসবার্গ 50 কোটি টাকার মতো ওয়েলথ রিকভার হয়েছে, গোল্ড আর ক্যাশ নিয়ে। এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে গোল্ডগুলো পাওয়া গেছে তাদের মধ্যে বেশিরভাগই দুবাই বা বিভিন্ন জায়গা থেকে কেনা, এবং সুইজারল্যান্ড এবং দুবাই। এছাড়া গোল্ডগুলোর মধ্যে ব্ল্যাক কিছু টেপ লাগানো, অ্যাডেসিভ টেপ লাগানো, যার ফলে এদের অ্যাকচুয়াল ডিটেকশন করা খুব মুশকিল। তো ইনভেস্টিগেটিং এজেন্সি এই জায়গাটাও দেখবে যে এটা আদৌ স্মাগলিংয়ের কিনা, ওই অ্যাঙ্গেলটাও দেখবে। তো গভর্নমেন্ট এক্সচেকার মানি দীর্ঘদিন ধরে ফাঁকি দিয়ে এইভাবে ওয়েলথ অ্যাকুমুলেট করা হয়েছে, সাধারণ মানুষের টাকা। তো এই পুরো ব্যাংক যা ক্যাশ যা আছে অ্যাজ পার ল যা হওয়ার হবে। জালে তো ভগ্নিপতি মিনার, কিন্তু শ্যালক টুলু মণ্ডল কোথায় গেল? দেশের বাইরে পালিয়ে গেছে? সিউড়ি আদালতে সরকারি আইনজীবী অন্তত সেরকমই সন্দেহ প্রকাশ করেছেন। আমাদের প্রতিনিধি হিমাদ্রি সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। হিমাদ্রি, সত্যি তো টুলু কোথায়? মানে যাকে কেন্দ্র করে এত কিছু, যার এত বড় সাম্রাজ্য দেখছি, যার এত বিপুল পরিমাণে টাকা উদ্ধার হলো, সেই টুলু কোথায়? দেখো, একেবারে সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন যে টুলু মণ্ডল কোথায়। কারণ আইনজীবী একেবারেই তিনি সন্দেহ প্রকাশ করছেন। তিনি এটাও জানাচ্ছেন যে পুলিশের পক্ষ থেকে কোথাও একটা বলা হচ্ছে যে, বা পুলিশ কোথাও সূত্র থেকে জানতে পারছে যে তিনি বিদেশে চলে গিয়েছেন, এমনটাই। আর সে কারণেই কিন্তু লুকআউট নোটিশ জারি করতে চায় পুলিশ, এমনটাও কিন্তু আদালতকে জানানো হয়েছে। সব মিলিয়ে এখন দেখার বিষয় এই যে টুলু মণ্ডল কোথায় রয়েছেন। এক ছবিটা দেখাবার চেষ্টা করব। এই যে টুলু মণ্ডলের বাড়ি, আমরা এখানে রয়েছি সকাল থেকে, কিন্তু এখানে তল্লাশি চালাচ্ছে পুলিশ, কিন্তু বাড়িতে টুলু মণ্ডল বা তার পরিবারের লোকজন কেউই কিন্তু নেই। পুলিশের আধিকারিকরা রয়েছেন এবং বাড়িতে যারা কাজের লোক রয়েছে, পরিচালিকারা রয়েছেন, তাদের সাথে কথা বলছেন, কিন্তু টুলু মণ্ডল বা তার পরিবারের লোকজনের কিন্তু এখানে দেখা নেই এবং তারা এখানে নেই। যেটা সূত্র মারফত জানতে পারছি যে, বা পুলিশ যেটা আশঙ্কা প্রকাশ করছে, তিনি বিদেশে পালিয়ে গিয়ে থাকতে পারেন, আর সে কারণেই লুকআউট নোটিশ জারি করা হয়েছে। পাশাপাশি আরও একটা তথ্য যেটা আইনজীবী মারফত আমরা জানতে পেরেছি,
যে এই টুলু মণ্ডলের যে সোনা বা টাকা উদ্ধার হয়েছে তার মিনার মণ্ডলের যে বাড়ি থেকে সেই যে সোনা, সেই সোনাগুলি বেশিরভাগ দুবাই বা বিদেশ থেকে কেনা হয়েছে। একদম, পাশাপাশি এটা খুব ভালো একটা ক্লু দিলে। সত্যি সরকারি আইনজীবী তিনি জানিয়েছেন মিনার মণ্ডলের বাড়ি থেকে টুলু মণ্ডলের যে সমস্ত সোনা উদ্ধার হয়েছে তা বেশিরভাগ জানেন তো দুবাই থেকে বা সুইজারল্যান্ড থেকে আনা। সেই কারণে একটা সন্দেহ প্রকাশ করছেন সরকারি আইনজীবী যে এই টুলু মণ্ডল তিনি পালিয়ে যেতে পারেন, বিদেশে যেতে পারেন। লুকআউট নোটিশ জারি করা হয়েছে। সরকারি আইনজীবীর বক্তব্য শোনাবো আপনাদেরকে। আমাদের ইনভেস্টিগেশন চলছে, ওনাকে খোঁজা হচ্ছে। আমাদের যেটুকু ইনভেস্টিগেশনে এসছে তাতে উনি পালিয়ে যাবেন এবং সেই কারণে এই ভদ্রলোককে এই সমস্ত সম্পত্তির কাস্টোডিয়ান করে রেখে গেছেন যে তুমি পাহারা দাও, আমাকে বেরিয়ে যাচ্ছি। এবং 23শে মের পর ওনার মুভমেন্ট দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, সেগুলো নিয়ে ইনভেস্টিগেশন চলছে। এখন অ্যাট দিস স্টেজে আর্লি সেটা কিছু বলা যাবে না। আইনের হাত খুবই শক্ত, দেখা যাক, লম্বা, নিশ্চয় ধরা পড়বে। বিদেশ চলে গেছেন বলে আপনারা আশঙ্কা করছেন, তার এগেনস্টে লুকআউট নোটিশ ইস্যু করার কি প্রসেস শুরু বা প্রসেস করে দিয়েছে? আমরা ওই প্রসেসে এগোচ্ছি, আগামী দিনে দেখা যাক। বীরভূম থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, সোনা উদ্ধার হচ্ছে এবং আরও কত কিছু না আছে। এবং এই সোনা, এই টাকা পাচারও তো আমরা কালীঘাটে আমরা অনেক আগে থেকেই আমরা বলতাম, প্রত্যেকটা জায়গায় বলতাম। সেটার প্রমাণ, সেটা কালকে সত্য প্রমাণিত হলো এবং কেউ বাদ যাবে না। আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সরকার, মোদিজি যে স্লোগান দেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা, এই স্লোগানে আমাদের মুখ্যমন্ত্রী চলছে এবং কাউকে ছাড়া হবে না, প্রত্যেকের বিচার হবে। যে দোষী হোক না কেন, রাজনৈতিক ওপরে উঠে তার শাস্তি হবে। যারা এই সমস্ত অবৈধ টাকা, অবৈধ গয়না করেছে, তো ব্যবস্থা নিতে কে বারণ করেছে? 100 বার ব্যবস্থা হোক। আমরা তো বারবার বলছি, যদি কোথাও কোনো অন্যায় থাকে, বিতর্কিত এবং অবৈধ এগুলো থাকে, তো ব্যবস্থা নিন না, কে বারণ করেছে? আবার তখন দেখবেন কে আবার ভালো তৃণমূল হয়ে গিয়ে নাম লিখিয়ে দিল কোথাও, তখন আবার পুলিশ দেখতে পাবে না। শুধুমাত্র তাদের কথায় হ্যাঁ না বললেই পুলিশ যাবে। পুলিশে যাওয়ার মাপকাঠি যেন আবার এইটা না হয়ে যায়। এই টুলু মণ্ডলের টাকার পাহাড় হলো কি করে? জানা যাচ্ছে যে ছাপাখানা থেকে সরকারি জাল ডিসিআর ছাপিয়ে টাকার পাহাড় তৈরি করেছে টুলু মণ্ডল এবং তার সেই ছাপাখানাতেও পৌঁছে যায় পুলিশ। আচ্ছা, ডিসিআর, এই ডিসিআর কি? যার পুরো নাম হচ্ছে ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট, সরকারি রাজস্ব আদায়ের কাগজ, যা ডিসিআর নামে পরিচিত। নিয়ম অনুযায়ী ব্লক অফিস এবং ভূমি রাজস্ব দপ্তর এটি ছাপিয়ে সরকারি শিলমোহর ও সই দিয়ে রাজস্ব আদায় করে। বীরভূমে পাথর থেকে রাজস্ব আদায়ের জাল ডিসিআর নিজেই ছাপাতে রীতিমতো প্রেস খুলেছিল অনুব্রত ঘনিষ্ঠ টুলু মণ্ডল। কেন এতদিন হদিশ পায়নি পুলিশ? মাথায় তৎকালীন শাসক দল তৃণমূলের দাপটে নেতাদের হাত ছিল বলে দিব্য চালিয়ে যেতে পারত দুর্নীতি। সেই দুর্নীতির টাকায় শুধু কি টুলু মিনারেরই লাভ হয়েছে, নাকি লাভের গুড় গেছে বদলদাতা তৃণমূল নেতাদের ঘরেও? সব দিক খতিয়ে দেখছে পুলিশ। রাজু মণ্ডল সেই ব্যক্তি যার অভিযোগ সব পালা বদলের পর প্রথম গ্রহণ করে বীরভূম জেলা পুলিশ এবং যার অভিযোগের ভিত্তিতেই মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি। কি অভিযোগ করেছিলেন? আমি গাড়ি নিয়ে অভিযোগ করেছি, তারপরে ওরা ফোন করেছিল, সেটা একটা অভিযোগ আছে। আরও একটা টায়ার ফায়ার নাই আমার গাড়িতে, সেটা অভিযোগ আছে। এরা বড় লোক, মাফিয়া ডন, এদের কাছে তো টাকা অভাব নাই, কিন্তু গরিব লোককে মেরে মেরে এরা তো খেতে জানে এনারা। কি বিক্রি করেছেন টুলু মণ্ডলকে? টুল্লু মন্ডলে কিছু বিক্রি করি না আমি। লোহার একটা ব্যাপার শুনে লোহা পাঠানো হয়েছে। হ্যাঁ, লোহা আমার গাড়িতে লোড ছিল, বিক্রি করার কোনোই নেই। তার জন্য কত টাকা দিতে হয়েছিল আপনাকে? 75,000 টাকা দিয়েছি না, 50,000 টাকা ভাড়া, পয়সার টাকা দিয়েছি আর 25,000 টাকা গাড়ি ভাড়া অলরেডি। 75,000 টাকা দিয়ে আমি তাও গাড়ি পাইনি। অবশেষে পাচ্ছেন? সরকার চেঞ্জ হলো বলে আমি অভিযোগ করলাম বলে আমি পেলাম। হুমকি দিত, ভয় দেখাতো? হ্যাঁ, ধমকি তো দিয়েছে, আমার ম্যানেজার আমাকে ধমকি দিয়েছে। কি বলেছে? টাকা সেটেলমেন্ট করো, নাহলে তো তুমি এই করবো, কত বড় লোক আছে তুমি জানো। সেটা কি এই সরকার মানে ভোটের পরে? হ্যাঁ, ভোটের পরে, সেটা অনলাইনে আমাকে কল করেছিল। আচ্ছা, মানে এই 2026-এ 26 সরকার চেঞ্জ হওয়ার পর। আমি জেলে গেলাম কেন? চলুন, আমি
বীরভূমে একটা পাথর আছে জানেন তো, পার ডে 3.5 কোটি টাকা আমি জমা দিতাম রেভিনিউ। সরকার সরকার পেত ওই পাথরের জন্য, সেটা হয়ে গেল 40 লাখ। আমি জেলটা এখানে খাটলাম যে আমি যখন বীরভূমে পার ডে 3.5 কোটি টাকা রেভিনিউ দিতাম সরকারকে, আমাকে জেলে ঢুকিয়ে কত হলো পার ডে 40 টাকা। মোটামুটি টুলুমণ্ডল ওখান থেকে মাসে অন্তত 60-65 কোটি টাকা রোজগার করতো। তার মানে তার কত টাকা, এবং এর সমস্ত টাকা পয়সা কিন্তু দুবাইতে আছে। 6টা কালেকশন গেট ছিল, আর মাঝখানে 6টা খাদান ছাড়া বাকিগুলো কোনোটাই মানে রিনিউ করা হয়নি, এবং কাউকে ব্যবসাও করতে দেওয়া হতো না। এবং পুরো জিনিসটা মানে সামনে ধরুন 10টা আপনার অরিজিনাল চালান, 1000টা হচ্ছে আপনার চুরির চ্যানেল। তো এই হচ্ছে পুরো মেকানিজমটা চলতো। এবং টুলুমণ্ডল নিজে খুব কম করে হলে 5-10 হাজার কোটি টাকার মালিক হবে, খুব কম করে হলে। তাহলে বুঝতে পেরেছেন যে কালীঘাটে বা অন্যান্য যারা ওখানকার নেতারা হয়েছে, এরাও কত কোটি টাকার মালিক হতে পারে। পাথর খাদানে দুর্নীতি করে রীতিমতো সাম্রাজ্য গড়ে তুলেছিলেন এই টুলু মণ্ডল। 2022 একটি প্রতিবেদন করেছিলাম আমরা, দেখুন। প্যাড স্লিপ না দিলে কিন্তু লরি নিয়ে বেরোনো যাবে না, এইভাবে লাইন দিয়ে ট্রাক দাঁড় করানো হয়েছে। কি সেই প্যাড স্লিপ, সেটা দেখবো। আপনারা কি সব পাথর ব্যবসায়ী? পাথর ব্যবসায়ী, গাড়ি স্টাফ। এর কি মানে টোল দিতে হয় নাকি, না কি এগুলো? আমার ড্রাইভার বললো কাটিয়ে নিয়ে আসো, বাস নিয়ে এলো। মানে এগুলো কি এখানকার চালান হয় না প্যাড আছে? দাদা সমিতির কেউ আছে, একটু কথা বলতাম। হ্যাঁ, মিডিয়া থেকে এসছি। সমিতির কেউ আছেন? আমাদের আপনার দেখুন, এটা কারা নিয়ন্ত্রণ করে? আমরা জেলার অফিস, আমরা গভর্নমেন্টের টাকা যেটা গভর্নমেন্টের বিল, যেটা গভর্নমেন্টের বিল, সেটা আপনাদের ট্রাই করুন। এখানে ব্রাহ্মণী নদী রয়েছে, ময়ূরাক্ষী রয়েছে, সেখানে বালি খাদান থেকে যে বালি ওঠে তার একটা বিপুল অঙ্কের টাকা এই যে গোষ্ঠী রয়েছে, আনারুল, ভাদু শেখ, যিনি মারা গেছেন, খুন হয়ে গেছেন, তাদের গোষ্ঠী সেই টাকাটা তোলে, অপারেট করে। এখানেই শেষ নয়, এই যে পরপর ট্রাক যাচ্ছে পাথরের, পাঁচামির পাথর, সেই পাঁচামির পাথর নিয়ে ট্রাক খাদান থেকে বেরোতে গেলে টাকা দিতে হয়। টন পিছু ওভারলোড থাকলে 200 টাকা। আর সেই প্যাড আমাদের হাতে। কিভাবে নেওয়া হয়? গাড়ির নাম্বার লেখা থাকে, গাড়িতে কত মাল আছে, কার গাড়ি, সেই প্যাড যদি পরপর দেখানো যায় তাহলে কিন্তু একেবারে ছাড়। কলকাতা শহর পর্যন্ত সব মিলিয়ে সরকারি নিয়মের ফাঁক দিয়েই এখানে হাতে গুঁজে দেওয়া হচ্ছে 200 টাকা করে এক্সট্রা চার্জ। কি সেটা না, সেই 200 টাকা দিতে হবে, যেখানে ভূমি রাজস্ব দপ্তর প্রত্যেকটি গাড়ির জন্য তোলা নিচ্ছেন, ট্যাক্স নিচ্ছেন, সেই ট্যাক্সের সঙ্গে এই তোলাবাজদের টাকা যোগ হয়ে যাচ্ছে, আর সেই টাকাই উঠছে এখানকার বাতাসে, কোটি কোটি টাকা প্রতিদিন। আর এই পাথর পাচার নিয়ে ঠিক কি বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, একেবারে বিধানসভায় দাঁড়িয়ে তিনি কি বলেছিলেন শোনাবো আপনাদের। বীরভূমে পাথরে কি করেছেন জানেন? আপনাদের হাতে ছিল পার্টি, সব ল্যাম্পোস্ট ছিলেন। আসল তো যুবরাজ, আসল তো ভানুয়াতু। প্রতিবাদ করেননি। আমার বুকের পাটা ছিল, আমি প্রতিবাদ করেছি। 1 বছরে বীরভূমের পাথর থেকে রেভিনিউ দিয়েছেন 60 কোটি টাকা। আর আমরা 9 মে শপথ নেওয়ার পরে 1 মাসে রেভিনিউ দিয়েছি 83 কোটি টাকা। করুন 83 গুণিতক, এটা 100 কোটি হবে। 83 গুণিতক 1200 কোটি। পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্টে 100 কোটি, বাকি 1100 কোটি ক্যামার্কস্ট্রিট হয়ে दुबई। ये तो पहले झांकी है, अभी बहुत कुछ बाकी है। ভগবান যা করে মঙ্গলের জন্য করে। যদি সরকারটা পরিবর্তন না হতো
তাহলে শুধু নামটাই জানতে পেরেছিলাম তৎকালীন, টুলু মণ্ডল, টুলু মণ্ডল, টুলু মণ্ডল। কিন্তু টুলু মণ্ডল ছাড়াও টুলু মণ্ডলের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, তাদের বাড়ি থেকে যেভাবে সোনা এবং নগদ টাকা উদ্ধার হচ্ছে, মানুষ জানতে পারতো না এরা কতটা কালোবাজারি করেছিল, কতটা ব্ল্যাক মানি নিজেদের ঘরে রেখেছিল। সরকার পরিবর্তন হয়েছে বলেই আমরা সবাই জানতে পারছি। তো এদের করাও দরকার। পুলিশ প্রশাসনকে বলবো, সরকারকে বলবো, আরও বেশি করে আত্মীয় স্বজন, পরিজন, বন্ধু বান্ধব যাদের বাড়িতে আছে প্রত্যেকের বাড়িতে রেড করা দরকার। পুলিশ, গোয়েন্দা দপ্তর তারাও বলতে পারবেন যদি কোথাও এত টাকা অবৈধভাবে মজুদ হয় বা সোনা এগুলো মজুদ হয়, তো এগুলো জানলে নিশ্চয়ই ব্যবস্থা হতো। এবার কেন জানা যায়নি সেটা তো পুলিশই বলতে পারবে।